ভারতকে খুশি করতে নির্বিচারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা, দেলাওয়ার হোসেন সাইদিকে পরিকল্পিত হত্যা, জামায়াত শিবিরের গুরুত্বপূর্ণ 4 জন ব্যক্তিকে গুম, হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। এবং সর্বশেষ জানাবো, চক্রান্ত ঠেকাতে সবাইকে এক মঞ্চে চায় বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতকে খুশি করতে নির্বিচারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা, দেলাওয়ার হোসেন সাইদিকে পরিকল্পিত হত্যা, জামায়াত শিবিরের গুরুত্বপূর্ণ 4 জন ব্যক্তিকে গুম, হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। বাংলাদেশের সর্ববৃহৎ ধর্মীয় রাজনৈতিক দল বাংলাদেশে জামায়াতে ইসলামী শুধু শেখ হাসিনার জুডিশিয়াল খুনের শিকার হয়নি, গুমের শিকারও হয়েছে। বিগত 16 বছরে স্বৈরাচার শেখ হাসিনা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের ওপর শুধু অত্যাচার নির্যাতন চালায়নি, কথিত যুদ্ধাপরাধের মিথ্যা ভিত্তিহীন ও বায়বীয় অভিযোগে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেই ক্ষান্ত থাকেনি। জামায়াত শিবিরের গুরুত্বপূর্ণ 4 জন ব্যক্তিকে হাসিনা গুমও করেছে। স্বৈরাচার হাসিনা ভারতের গোলাম ছিলেন, ভারত যা বলতো তাই করত হাসিনা। এমনকি ভারত যখন বুঝতে পারল আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাইদির জনপ্রিয়তা সারা বাংলাদেশের সর্বত্র, তখন ভারতও ভয় পেত। তাই স্বৈরাচার হাসিনাকে দিয়ে নানাভাবে উস্কিয়ে হত্যা করে দেলাওয়ার হোসাইন সাইদিকে। সূত্রমতে ভারতের গোয়েন্দা সংস্থা সর্বোচ্চ আদালত থেকে ফাঁসির রায় কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়া বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাইদির বিষয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গোপন প্রতিবেদন দিয়েছিল বলে অভিযোগ উঠেছে। আর ওই প্রতিবেদনে সাইদির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার সংক্রান্ত এক নির্দেশনাতে বলা হয়েছিল, দেলাওয়ার হোসাইন সাইদিকে যদি দুনিয়া থেকে না সরিয়ে দেয়া হয় তাহলে যে কোনো সময় শেখ হাসিনা সরকারকেই ফেলে দেয়া হতে পারে। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ সাইদিকে মন থেকে ভালোবাসেন এবং দলমত নির্বিশেষে তার রয়েছে ব্যাপক জনসমর্থনও। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট 1 এর 1/3 নম্বর সেলে দীর্ঘদিন আটক থাকার সময়ে দেলাওয়ার হোসাইন সাইদির তার জেল পার্টনার, ব্যক্তিগত খেদমতকারী ও বিভিন্ন সময় তার সেবায় নিয়োজিতদের কাছে ভারতের গোয়েন্দা সংস্থা এর দেয়া গোপন প্রতিবেদন এবং শেখ হাসিনাকে নিয়ে নানা মন্তব্যের সময় তিনি কথা বলেছেন। এ সময় ফাঁসির আসামির বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী তার কথায় সায় দিয়ে শুধু বলেছিলেন, ঠিক বলেছেন ভাইজান, ইন্ডিয়ার চালে পড়েই শেখ হাসিনা ফাঁসির রায় দেয়া শুরু হয়েছে। দেলাওয়ার হোসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি সাংবাদিকদের কাছে বলেছিলেন, কারাগার থেকে সুস্থ সাইদিকে এনে পরিকল্পিতভাবে হত্যা করেছিল হাসিনা। এছাড়া কথিত মানবতা বিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে হাসিনার ক্যাঙ্গারু কোর্টের পালিত বিচারপতিরা জামায়াতের আমির ও বিশ্ব বরেণ্য ইসলামী চিন্তাবিদ অধ্যাপক গোলাম আজমকে আমৃত্যু কারাদণ্ড দেয়। কারাবন্দী অবস্থায় তিনি অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর শোক শেষ হতে না হতেই বাসা থেকে জোরপূর্বক তার ছেলে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমিকে বাসা থেকে তুলে নিয়ে যায় হাসিনার গুম বাহিনীর লোকজন। আজ পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। জামায়াত ইসলামী নির্বাহী পরিষদের সদস্য ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মীর কাশেম আলীকে কথিত যুদ্ধাপরাধের ভিত্তিহীন অভিযোগে বিচারের নামে প্রহসন করে ফাঁসিতে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করেছে শেখ হাসিনা। মীর কাশেম আলী যুদ্ধাপরাধী ছিলেন না, তার অপরাধ ছিল তিনি ছিলেন একজন সফল উদ্যোক্তা, বাংলাদেশের ইসলামী অর্থনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি গড়ে গেছেন এদেশের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক। তিনি প্রতিষ্ঠা করেছিলেন এদেশের সবচেয়ে উন্নত হাসপাতাল। তিনি চালু করেছিলেন এদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা দৈনিক নয় দিগন্ত ও দিগন্ত টেলিভিশন। তার গড়ে তোলা প্রতিষ্ঠানগুলো হাজার হাজার মানুষ কর্মসংস্থানের সৃষ্টি করেছে। এই সফল মানুষটিকে সহ্য করতে পারেনি শেখ হাসিনা। ভারতের নির্দেশে শেখ হাসিনা তাকেও হত্যা করেছে। আরও লক্ষণীয় বিষয় হলো, মীর কাশেম আলীকে কথিত বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর তার বড় ছেলে ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানকেও হাসিনার গুম বাহিনীর লোকজন রাতের বেলায় বাসা থেকে তুলে নিয়ে যায়। আজ পর্যন্ত ব্যারিস্টার আরমানের কোনো খোঁজ মেলেনি। আরমানের শিশু কন্যাটি আজ প্রেস ক্লাবে গিয়ে আর্তনাদ করে বলছে, আমার বাবাকে ফিরিয়ে দাও।
কিন্তু তার এই কান্না কি পাষাণ্ড শেখ হাসিনার কানে পৌঁছবে? এছাড়াও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের দুজন নেতা আল মোকাদ্দিস ও ওয়ালিউল্লাহকে গুম করেছে শেখ হাসিনার গুম বাহিনীর সদস্যরা। শিবিরের এই দুই নেতার কি অপরাধ ছিল? তারা কোনো অপরাধ করে থাকলে দেশের প্রচলিত আইনে তাদের বিচার করা যেত। তাদেরকে গুম করা হলো কেন? কে দেবে এই জবাব? বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবশ্যই ব্যারিস্টার আরমান আল মোকাদ্দিস ও ওয়ালিউল্লাহকে গুম করার জন্য একদিন জবাব দিতে হবে। স্বৈরাচারী হাসিনাকে দেশে এনে একদিন প্রতিটি খুন, গুম, হত্যা ও অপহরণের জন্য জনতার আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। হয়তো সেই দিন আর বেশি দূরে নয়। পালিয়ে বাঁচতে পারবে না হাসিনা ও তার সহযোগীরা। চক্রান্ত ঠেকাতে সবাইকে এক মঞ্চে চায় বিএনপি। যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক। সেই অংশগ্রহণমূলক নির্বাচনকে পশ্চিমারা সমর্থন দেবে, গ্রহণ করবে, আস্থায় নেবে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমাদের এমন ইচ্ছা, আগ্রহ আজ করতে পেরেছে বিএনপি। পশ্চিমাদের এ ধরনের আগ্রহের পাশাপাশি পতিত আওয়ামী লীগকে ওই নির্বাচনে অংশ নেয়ার একটি সুবিধাজনক ক্ষেত্র তৈরি করা হচ্ছে বলেও আশঙ্কা বিএনপির। আর এ ধরনের পরিস্থিতি তৈরি হলে বিএনপির অবস্থান কি হবে? কি বা পরিণতি হবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিজয়? এমনটা চিন্তা করে বিএনপি এখন মাঠের সক্রিয় রাজনৈতিক দল, বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের অসাম্প্রদায়িক সব প্রগতিশীল ও ইসলামী দলকে কাছাকাছি রাখতে কাজ করে যাচ্ছে। অনেকটা সুষ্ঠু নির্বাচনের দাবিতে আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের সময় থাকার মতো। বিএনপির আশঙ্কা, আন্তর্জাতিক চাপ বা কূটকৌশলে আওয়ামী লীগকে মাঠে নিয়ে আসলে বিভাজিত রাজনৈতিক মাঠের পুরো সুযোগটি চক্রান্তকারীরা নিয়ে নেবে। আর এসব মাথায় রেখেই বলা চলে, ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলায় বৃহত্তর রাজনৈতিক ঐক্যের চেষ্টায় বিএনপি সক্রিয় হয়ে উঠেছে। নতুন দল নিয়ে অন্যরকম চিন্তা বিএনপির। বিএনপির শীর্ষ নেতারা গভীর ষড়যন্ত্রের গন্ধ দেখছে রাজনৈতিক মাঠে। চারিদিকে একের পর এক ঘটনায় বিচলিত বিএনপির হাইকমান্ড। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ইমেজকে পুঁজি করে ছাত্র নেতৃত্বের রাজনৈতিক দল গঠন নিয়ে সন্দেহ, অবিশ্বাস বিএনপির মধ্যে। আগামী মাসের মধ্য থেকে শেষ ভাগে ছাত্র নেতৃত্বের রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে পারে শোনা যাচ্ছে। এমন প্রক্রিয়ায় সংসদীয় আসন, উপজেলা ও ইউনিয়নে বিএনপির দ্বিতীয় কিংবা তৃতীয় গুরুত্বপূর্ণ নেতাদের দলে টানার চেষ্টা করা হচ্ছে বলে বিএনপির হাইকমান্ডের কাছে খবর রয়েছে। বলা হচ্ছে, এমন প্রক্রিয়ায় আওয়ামী লীগ বাদে অন্যান্য দলের নেতাদের জন্য দুয়ার উন্মুক্ত রাখবে। বিএনপির হাইকমান্ড আরও মনে করেন, তাদের দলের এক শ্রেণীর নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, সিন্ডিকেট ও দুর্নীতির অভিযোগ পুরো দেশে চাওর। এর বিরুদ্ধে অবস্থান নিয়েও কাজ হচ্ছে না। তবে বিএনপির হাইকমান্ড পুরোপুরি মনে করেন, চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ বিরক্ত। আর এমন হট ইস্যুকে কাজে লাগিয়ে নতুন দল গঠনকারীরা বাজিমাত করতে পারে। এছাড়া এই ইস্যুকে কাজে লাগিয়ে নতুনরা বিএনপির জন্য অন্যরকম পরিস্থিতি তৈরি করতে পারে। আর নতুন দল গঠনের গন্ধে মাতোয়ারা হয়ে ক্ষমতার স্বাদ নিতে অনেকে এতে জোটবদ্ধ হতে আগ্রহী হয়ে ওঠে। বিএনপির জন্য একটি বড় বিস্ফোরা হয়ে দেখা দিতে পারে। আছে অংশগ্রহণমূলক নির্বাচনের চাপ। এদিকে বিএনপির হাইকমান্ড মনে করে, পশ্চিমারা এবার বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আদায় করেই ছাড়বে। সেক্ষেত্রে কোনো একটি উসিলায় বা অন্য কোনো ফরম্যাটে আওয়ামী লীগকে পশ্চিমাদের পাশাপাশি ভারতে কঠোর কূটকৌশলে বাংলাদেশকে একটি ক্ষেত্র তৈরি করে দিতে পারে। অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করেন, নোবেল শান্তিতে পুরস্কার বিজয়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তরে বড় ধরনের বিতর্ক এড়াতে কী ধরনের বিপাকে পড়েন বা পড়তে পারেন তা হয়তোবা সময় বলে দিতে পারে। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষক মহল এটাও মনে করেন, পশ্চিমাদের চাপে শেষমেশ হয়তোবা কোনো এক উসিলায় আওয়ামী লীগের খণ্ডিত একটি অংশকে হলেও নির্বাচনে নেয়ার ব্যবস্থা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আন্তর্জাতিকভাবে বলা চলে পশ্চিমাদের কাছে গ্রহণযোগ্য করার ব্যবস্থা নিতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এমন পরিস্থিতিতে পুরো রাজনৈতিক মাঠে আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলির মধ্যে বিভক্তি, দলাদলি, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সুফলের কবর রচনা হতে পারে।
এতে বিএনপির আগামীতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন চুরমার শুধু না, শেষ হয়ে যেতে পারে। কেননা ইতোমধ্যে জামায়াতে ইসলামী দলটি আগের সংস্কার না নির্বাচন এমন ইস্যুতে বিএনপি সহ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সাথে বড় ধরনের ব্যবধান তৈরি করেছে। আর এমন পরিস্থিতিতে বিএনপির ধারণা এটি কেবল তাদের জন্যই নয়, অন্য দলগুলির জন্যও হবে অশনি সংকেত। আর এ কথা মাঠে রেখে বিএনপি এখন ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের পক্ষের ইসলামী দলগুলিকেও কাছে টানছে। তারই উদাহরণ দেখা গেল 27 জানুয়ারি সোমবার ইসলামী আন্দোলনের বৈঠকে আয়োজনের ঘটনাটির মধ্য দিয়ে। বিএনপি ও ইসলামী আন্দোলনের বৈঠকে কি হলো? গত 27 জানুয়ারি সোমবার রাজধানীর পুরনো পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে এই দুই দলের বৈঠকের খবর প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।